ওই অফিসের সঙ্গে ওনার অফিসিয়ালি কোনো কানেকশন নেই। সেখানে এসে উনি যেরকম ভাবে সিবিআই অফিসারদের ধমকে চমকে ডিজি থেকে শুরু করে হোম সেক্রেটারি সবাইকে নিয়ে এসে সরকারি প্রশাসনকে নগ্নভাবে ব্যবহার করে সংবিধান এবং ভারতবর্ষের আইন ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়েছেন, চ্যালেঞ্জ জানিয়েছেন। আমি জানি না যে এখনো আমাদের সরকার, কেন্দ্র হোক রাজ্য হোক, ওনাকে এখনো গ্রেফতার কেন করা হয়নি। এই কাজটা যদি আমি করতাম, যে কোনো সাধারণ মানুষ করতো, সে তো এখনো জেলে থাকতো, সে এখনো বেল পেত না। সিবিআই এর যে দক্ষতা আছে, সিবিআই যদি নিরপেক্ষভাবে কাজ করে এবং সঠিকভাবে সত্যিকারের চায় যে এই তদন্তের নিষ্পত্তি হোক, উনি বিপদে পড়বেন, উনি এই কেসে জেলে যাবেন, মিলিয়ে নিতে পারো। এক্স্যাক্টলি। আমি জানি না, দেখো, আমি বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ সম্মান রেখে, ভরসা রেখে, আমি একটাই জাস্ট প্রশ্ন তুলতে চাই একজন সাধারণ নাগরিক হিসাবে, যে এটা মহামান্য বিচারপতিরা তারা এই প্রশ্নটা কেন ওঠালো না, চোখের চিকিৎসার জন্য একজনকে 25টা বা 20টা, আমি তো আর গুনিনি সংবাদ মাধ্যমে, 25খানা সুটকেস নিয়ে তাকে আমেরিকা যেতে হচ্ছে কেন? এবং একজন ভদ্রলোক যিনি চার্টার্ড ফ্লাইট নিয়ে যাচ্ছেন, ওনার সোর্স অফ ইনকামটা কি? ওনার তো লিপস অ্যান্ড বাউন্সে তো অ্যাকাউন্ট সব ফ্রিজ করে দেওয়া হচ্ছে, তাহলে টাকা সোর্সটা কোথা থেকে আসছে? বহু 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 প্রতারিত, নিষ্পেষিত, শোষিত সাধারণ মানুষ, তাদের পুরো জীবন কেটে যায়, তারা বিচার পায় না। আর এই প্রতারক যে ছেলেটি, জালি এমবিএ ডিগ্রিধারী, উনি 12 ঘন্টা 10 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে ডেট পেয়ে যাচ্ছেন। এই মানুষ তো প্রশ্ন তুলবে যে মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন সারা রাত উনি জঙ্গলমহল, ঝাড়গ্রাম কোথা থেকে ফোনে তৎকালীন পুলিশ কমিশনারের সঙ্গে সারা রাত কন্ট্রোল করেছেন, মনিটরিং করেছেন। আমি তো ভেবে পাচ্ছি না সারা রাতটার দরকার পড়লো কি করে। কারণ এই যে ডেড বডি অভয়ার, সেটা আবিষ্কার হওয়া মানুষে জানলো ভোরবেলায়, সকালবেলায়, সন্ধ্যার মধ্যে দাহ হয়ে গেল। তো কোন সারা রাত? তার আগের রাতটা, মানে যে রাতে সন্দেহ করা হচ্ছে বা বলা হচ্ছে যে রাতে ধর্ষণ এবং খুন হয়েছে, সেটা সারা বাংলা কেউ জানলো না, বাবা মারা জানলো না। উনি জেনে গিয়ে সারা রাত কি মনিটরিং করেছে। নমস্কার দীপাঞ্জন দা, ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। দাদা, আমি শুরুতেই বলবো, আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। একদম ইডি যখন বলছে যে তল্লাশিতে বাধা দেওয়া হয়েছিল এবং ফাইল সরিয়ে নেওয়া হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে সিবিআই তদন্তে আপত্তি না থাকার এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন দাদা? দেখুন, এটা তো চিরকালই বলে যে মানুষ যখন অতি আত্মবিশ্বাসী হয়ে যায় তখন তার পতনের শুরু হয়। কারণ সেই দিনগুলো তো আমরা ভুলবো না। দুর্বিনীত গোয়েল বা ওই কি একজন কুমার টুমার আছে, যারা যারা লোকসভা টোকসভা নাকি রাজ্যসভায় গেছে, এই মানুষগুলো অত্যন্ত দক্ষতার সঙ্গে মমতার বিভিন্ন দুষ্কর্মের প্রমাণ মিটিয়েছে। আমরা দেখেছি আরজি কর কেসেও। এবং আমি নিশ্চিত যে এই যে দক্ষ লোকগুলো যারা মমতার দুষ্কৃতকারীদের যে কাজগুলো বা দুষ্কর্মের প্রমাণ মিটিয়েছে, তাদের ব্যবহার তো করেছিল। এই আইপ্যাকের যখন ফাইল নিয়ে হলো, কয়লা চুরির অভিযোগ আসলো বিভিন্ন রকম, সেই এত কনফিডেন্ট যে এই লোকগুলো, এই দুর্বিনীত লোকজন সমস্ত প্রমাণ নষ্ট করে দিয়েছে, এখন তো আমি বলতে পারি যে আমি ক্লিন। তো সেটা হয় না, কারণ পৃথিবীতে পারফেক্ট টাইম বলে কিছু হয় না। তো উনি স্বাগত জানান বা না জানান, আশা করব সিবিআই এর যে দক্ষতা আছে, সিবিআই যদি নিরপেক্ষভাবে কাজ করে এবং সঠিকভাবে সত্যিকারের চায় যে এই তদন্তের নিষ্পত্তি হোক, উনি বিপদে পড়বেন। কারণ সেই সময় আমরা তার বডি ল্যাঙ্গুয়েজ, লম্ফঝম্প দেখেছি। যদি আপত্তি না থাকে তো সেই সময় কেন আপত্তি ছিল, এখন হঠাৎ করে আপত্তিটা না থাকার কারণটা কি? ওই ওনাকে হয়তো কোনোভাবে কনভিন্স করিয়েছে লোকজন যে না না, আমরা সব প্রমাণ, যাবতীয় প্রমাণ লোপাট করে দিয়েছি, আপনি এখন বলুন যে আপনি ক্লিন, আপত্তি নেই। লাভ হবে না, ধরা পড়বে। যদি, আবার বলছি, যদি সিবিআই সঠিকভাবে তদন্ত করে।
না, মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী মানেকা গুরুস্বামী যখন সিবিআই তদন্তের সম্ভাবনাকে মেনে নিচ্ছেন, এর পেছনে ঠিক অঙ্কটা ঠিক কি? মানেকা গুরুস্বামী সব সময় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে তিনি আর্গিউ করেছেন সবসময়। না, ওই যে যেটা বললাম ব্যাপারটা তো সেম, যে উনি ভদ্র মহিলা, উনি যখন বুঝেছেন যে তদন্ত করার কিছু করা যাবে না ওনার মত অনুযায়ী, উনি এটা তো ঠিক, উনি অপরাধী মনস্কের মানুষ। বাংলার নয়, ভারতবর্ষের রাজনীতিতে এত অপরাধী মনস্ক পিসি ভাইপো দেখা যায়নি, আর দেখা যাবেও না। তো অপরাধী মনস্ক মানুষ একটা হওয়া একটা ব্যাপার, এবং অপরাধ বিজ্ঞানের বিশেষজ্ঞ হওয়া আরেকটা ব্যাপার। উনি তো অপরাধ বিজ্ঞানের বিশেষজ্ঞ নন। এখন ওনাকে এই দুর্বিনীত গোয়েল আর এই সমস্ত কৃষক কুমার টুমার আছে, তারা যদি বুঝিয়ে থাকেন যে আমরা সবকিছু লোপাট করে দিয়েছি, আপনি নিশ্চিন্তে এবার বলুন দ্যাট ইউ আর ক্লিন অ্যান্ড ইউ ক্যান ওয়েলকাম সিবিআই ইনভেস্টিগেশন। তাতে ভালোই হলো, মান রক্ষাও হলো, আবার আপনি যে সংবিধানের সঙ্গে আছেন, ন্যায়ের সঙ্গে আছেন, সেটাও হলো। লাভ হবে না? আমি আবার বলছি, পৃথিবীতে পারফেক্ট টাইম বলে কিছু হয় না। নির্ভর করছে এটা যে তদন্তকারী সংস্থা কতটা ইন্টেনশন দেখাবে। তাদের কাছে দক্ষতার কমি নেই। এবার তারা যদি নিজেদের ইন্টেনশনটা ঠিকভাবে দেখায়, উনি এই কেসে জেলে যাবেন, মিলিয়ে নিতে পারো। এক্স্যাক্টলি। কিন্তু ওই যে বললাম আবার, এটা সম্পূর্ণ নির্ভর করছে, কারণ আমি তো তদন্ত করছি না, করছে সিবিআই। এটাও ঠিক, সিবিআই যা পারফরমেন্স, আমি জানি না সিবিআই সারা ভারতবর্ষে দুর্দান্ত গতিতে এগিয়ে চলে, পশ্চিমবঙ্গে ঢুকলেই তাদের ট্রেনটা আটকে যায় বা ডিরেল্ড হয়ে যায়। দেখা যাক, ভরসা করতে তো আপত্তি নেই। আশা করছে বাংলার মানুষ দুধ কা দুধ পানি কা পানি হবে। ইডি এখনো সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে, এই অবস্থায় আদালতের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি হওয়া উচিত বলে আপনি মনে করেন? তল্লাশিতে বাধা দেওয়া নাকি নথি সরানোর অভিযোগ? না, দুটো তো একই। তল্লাশিতে বাধা দেওয়া এবং তার সঙ্গে জরুরি নথিগুলো নিয়ে যাওয়া। ইনফ্যাক্ট সেই দিন ওই ভদ্র মহিলার সমস্ত সর্বভারতীয় চ্যানেলের সামনে ভারতবর্ষের সংবিধানকে, আইন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছিলেন। আমি জানি না যে কেন্দ্রীয় সরকার এখনো আলাদা আলাদা তিনটে জিনিস রয়েছে। একটা ছিল যেটা দুর্নীতির তদন্তের ব্যাপার, দ্বিতীয়ত ওই অফিসের সঙ্গে ওনার অফিসিয়ালি কোনো কানেকশন নেই, সেখানে এসে উনি যেরকম ভাবে সিবিআই অফিসারদের ধমকে চমকে, ডিজি থেকে শুরু করে হোম সেক্রেটারি সবাইকে নিয়ে এসে সরকারি প্রশাসনকে নগ্নভাবে ব্যবহার করে সংবিধান এবং ভারতবর্ষের আইন ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়েছেন, চ্যালেঞ্জ জানিয়েছেন। আমি জানি না যে এখনো আমাদের সরকার, কেন্দ্র হোক রাজ্য হোক, ওনাকে এখনো গ্রেফতার কেন করা হয়নি। এই কাজটা যদি আমি করতাম, যে কোনো সাধারণ মানুষ করতো, সে তো এখনো জেলে থাকতো, সে এখনো বেল পেতো না। এই ভদ্র মহিলাকে সুযোগ কি করে পাচ্ছেন আমি জানি না। আমি আবার বলছি, আমি অবভিয়াসলি বিশ্বাস রাখবো আমাদের বাংলার নতুন মাননীয় শুভেন্দু বাবুর কাছে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং প্রধানমন্ত্রীর কাছে। কিন্তু সব জিনিসে একটা শেষ হওয়া উচিত, না হলে আমাদের বিচার ব্যবস্থা এবং সিবিআই এর মতো একটা অর্গানাইজেশনের বিশ্বাসযোগ্যতার উপর একটা প্রশ্ন উঠে যাবে। আমি বিশ্বাস করব যে সরকার সেটা করতে দেবে না, কেন্দ্রীয় সরকারও নয়, রাজ্য সরকারও নয়। আমি বিশ্বাস করতে পছন্দ করি। রঞ্জনা, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি সিবিআই তদন্তে আপত্তি না করেন, তাহলে কি এটাকে তার পক্ষ থেকে তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত থাকার বার্তা হিসেবে দেখা যায়, এবং কতটা বিপদে পড়তে পারেন তিনি? আবার বললাম একটু আগে, আমি দুবার রিপিটও করলাম যে দের ইজ নো কনসেপ্ট অফ পারফেক্ট ক্রাইম। ব্যাপারটা হচ্ছে ইন্টেনশন, পুলিশ কি চাইছে বা ইনভেস্টিগেটিভ এজেন্সি কি চাইছে। আমি একটা মানে ছোট্ট উদাহরণই দিয়ে দিই। সারা ভারতবর্ষ একটা মামলায় কেঁপে গেছিল এবং তাতে সিনেমাও হয়ে গেছিল, এবং সুপারহিট সিনেমা, যেখানে ভারতবর্ষের সমস্ত কাগজে হেডলাইন হয়েছিল নো ওয়ান কিল্ড জেসিকা, জেসিকা লাল মার্ডার। এবং যারা যারা অপরাধী ছিল সবাই কিন্তু বেকসুর খালাস হয়ে গেছিল। জনগণের চাপে আদালত যখন আবার তদন্ত শুরু করে, প্রত্যেকের সাজা হয়। মূল অপরাধী যে ওই ডিপি যাদবের ছেলে, তা তো যাবজ্জীবন হয়। যাবজ্জীবন মানে 14 বছর না, টিল হিজ ডেথ। এবং সেখানে তারপর সুপ্রিম কোর্টও ওরা হেরে যায়, তো তারা জেলে তো রয়েছে। তো আমি আশা করব, এই যে আবার বললাম যে ডিপেন্ড করছে ইন্টেনশন, কারণ সিবিআই এর দক্ষতা নিয়ে আমার কোনো সন্দেহের অবকাশ নেই। ইন্টেনশনটা যদি ঠিক থাকে
এই মহিলা জীবনের বাকি কটা দিন জেলের ভেতরই থাকবেন আশা করব। পুলিশ মৌখিক নির্দেশ দিলে মসজিদ থেকে মাইক খুলবেন না, স্পষ্ট জানিয়ে দিল হাইকোর্ট। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যে আদালত স্পষ্ট করে দিয়েছে যেমন আজান চালাচ্ছিলেন তেমন আজান চালাবেন। আইন অনুযায়ী যে ডেসিবেল নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই অনুযায়ী আজান চলবে। অ্যাডভোকেট জেনারেল আদালতে জানিয়েছেন যে এরকম কোনো ওরাল অর্ডার দেওয়াই হয়নি। আদালত বলছে মৌখিক বললে তো কোনো প্রমাণ হতে পারে না, সবই মৌখিক, তাই এই কেস খারিজ হয়েছে। কি বল? দেখুন, আমি একটা কথা বিশ্বাস করে বুঝতে পারছি না, চাहे ওই অকল্যাণ ব্যানার্জি বা বিকাশ ভট্টাচার্য, ওনারা বারবার আজানের নিয়ে লড়ছেন কেন? ওনারা মন্দির বা হনুমান চালিসা হচ্ছে পাঠ বা মন্দিরে আরতি হচ্ছে সেই তো সেগুলো মাইকে হতো, সেগুলো নিয়ে তো কোনো কথা বলছে না। এবং সরকার তো পরিষ্কার বলেছিল যে দুর্গাপুজো বা কালী পুজোর সময় নির্দিষ্টভাবে একজন ব্যক্তি, সে অ্যাপ্লিক্যান্ট হবে, সে অনুরোধ করবে বা আবেদন করবে পুলিশের কাছে আমাকে মাইক বাজানোর অনুমতি দাও, তাতে একটা নিয়ন্ত্রণ থাকে যে কালকে ওই প্যান্ডেলে, পার্টিকুলার প্যান্ডেলে যদি 65 ডেসিবেলের ওপরে যায় তাহলে সেই ব্যক্তির ওপরে যা কানুনি কারবাই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখানে যেটা দেখছি, এটা বারবার এই যে এটা তো একটা প্রদূষণ, শব্দ প্রদূষণের বিরুদ্ধে একটা বড় স্টেপ নেওয়া হয়েছিল, কিন্তু সেখানে বারবার একটা ওই ধর্মীয় অনুষ্ঠান, একটা আজান, ওই পুজো বছরে একবার হয় 3 দিন 4 দিনের জন্য, আর আজান দিনে 5 বার হচ্ছে। তো এটাকে বন্ধ করতে গেলে দেখুন, যেহেতু কেসটা সাবজুডিস এখনো, তো কোর্টের অর্ডারের বিরুদ্ধে আমি কিছু বলতে পারি না, মানে পারাটা উচিত নয়, কিন্তু মহামান্য বিচারপতিরা বা বিচার ব্যবস্থাদের দেখে নেওয়ার একটা সময় এসেছে যে স্বাধীনতার 80 বছর পরে ভারতবর্ষের আইনকে ধর্ম কন্ট্রোল করছে, সে যে ধর্মই হোক। এটা কিন্তু খুব লজ্জার ব্যাপার। 80 বছরের স্বাধীনতা আমরা মানালাম, আমরা কি এই ব্যাপারে স্বাধীন হয়েছি? মানুষের স্বার্থের জন্য একটা নির্দেশ হলো, সেটাকে আমি আইনের আদালতে চ্যালেঞ্জ করলাম। আমি হিন্দু ধর্ম নিয়ে কথা বললাম না, আমি ইসলাম নিয়ে কথা বললাম, আজান করে কথা বললাম। কেন নয় হিন্দু ধর্ম হনুমান চালিসা, সেগুলো তো বন্ধ করার অর্ডার হয়েছিল। তো দেখা যাক, আমার মনে হয় রাজ্য সরকার উপর মহলে, মানে উচ্চ আদালতে বা উচ্চতর আদালতে অ্যাপিল করবে। ফের হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদম তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা করলেন এবং কোনো কারণ না দেখে, কিভাবে কোনো কারণ না দেখিয়ে অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো সেই নিয়ে অভিযোগ। বিদেশ যাত্রার আগে কেন অ্যাকাউন্ট ফ্রিজ, প্রশ্ন তুলে মামলা। কি বলবেন? দেখুন, এই লোকটি সম্পর্কে না সন্ধ্যাবেলা কিছু বলাটা ঠিক নয়, সারাদিনটা মানে রাতটা খারাপ যাবে। মানে এরকম বড় প্রতারক তো ভারতবর্ষের ইতিহাসে আজ পর্যন্ত দেখা যায়নি। আমি জানি না, দেখো, আমি বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ সম্মান রেখে, ভরসা রেখে আমি একটাই জাস্ট প্রশ্ন তুলতে চাই একজন সাধারণ নাগরিক হিসাবে, যে এটা মহামান্য বিচারপতিরা তারা এই প্রশ্নটা কেন ওঠালো না? চোখের চিকিৎসার জন্য একজনকে 25টা বা 20টা, আমি তো আর গুনিনি সংবাদ মাধ্যমে, 25খানা সুটকেস নিয়ে তাকে আমেরিকা যেতে হচ্ছে কেন? এবং একজন ভদ্রলোক যিনি চার্টার্ড ফ্লাইট নিয়ে যাচ্ছেন, ওনার সোর্স অফ ইনকামটা কি? ওনার তো লিপস অ্যান্ড বাউন্সে তো অ্যাকাউন্ট সব ফ্রিজ করে দেওয়া হচ্ছে, তাহলে টাকা সোর্সটা কোথা থেকে আসছে? ভারতবর্ষের মতো জায়গায় যেখানে বহু বিদেশি রাষ্ট্র থেকে চোখের চিকিৎসার জন্য লোকে আসেন, ওনাকে কেন আমেরিকা যেতে হচ্ছে? এই প্রশ্নগুলো আমি জানি না সুপ্রিম কোর্ট বিচার বিবেচনা করেছেন কিনা, কিন্তু আবার বলছি যে এতদিন অবধি ভারতবর্ষে কিন্তু সাধারণ মানুষ যে সব জায়গায় মার খায়, যার কিচ্ছু করার নেই, যার অর্থবল নেই, যার শক্তি নেই, সেও কিন্তু তার উপরে যে অন্যায় অবিচার করেছে তাকে একটাই কথা বলতো, দ্যাট আই উইল সি ইউ ইন দ্য কোর্ট, আদালতে বুঝে নেব। সেই জায়গা, সেই গর্ব গরিমা, ওটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের এবং আমাদের বিচার ব্যবস্থা। আমি আশা করব তারা সচেতন এবং এমন কিছু করবে যাতে বিচার ব্যবস্থাকে নিয়ে লোকে হাসাহাসি না করে। আমি যেহেতু একজন আইনসভার সদস্য, সাধারণ মানুষ তাদের তো সেরকম কন্ট্রোল নেই, আমরা আমাদের আছি। আমি আইনসভার সদস্য, সংবিধানের শপথ নিয়ে আমি বিধায়ক, আমি বলতে পারি না, কিন্তু যখন লোকে হাসাহাসি করে, লোকে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্টকে নিয়ে, হাইকোর্টকে নিয়ে,
তখন আমাদের জবাব দেওয়া মুশকিল হয়। আইন ব্যবস্থার একজন অংশীদার, খুব ক্ষুদ্র সামান্য অংশীদার হিসাবে এটা আমারও অপমান। আমার মনে হয় সুপ্রিম কোর্টকে এই নিয়ে ভবিষ্যতে বিচার করতে হবে। না, আমরা সাধারণ মানুষের সাথে যখন কথা বলছি, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে গেলেন, বারংবারই তিনি আদালতে যান নিজের কোনো রকম বিপাকে পড়লেই, বা নিজের মানবাধিকার একটু হলেও লঙ্ঘন হলেই, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন তার সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ তো একটা প্রশ্ন তুলছেন যে কিসের টাকার দাবিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালতে গেলেন? সব টাকাই তো জনগণের, চুরির টাকা, কি বলবেন? দেখুন, আমি একটা কথা তো বলি যে আজকে ভারতবর্ষের এটা ফ্যাক্ট, আইন ব্যবস্থা মানে আমাদের কেন্দ্রীয় আইন দপ্তর বলেছে, ভারতবর্ষে আজকে যত পেন্ডিং কেস রয়েছে এবং যত আজকে ইনফ্রাস্ট্রাকচার জুডিশিয়ারি সিস্টেমের, সেই এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার দিয়ে পেন্ডিং কেসের যদি কমপ্লিট রিজলভ করতে হয়, মানুষকে ন্যায় দেওয়াতে হয়, আজকের ডেটের হিসাবে 300 বছর লাগবে। বহু 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 প্রতারিত, নিষ্পেষিত, শোষিত সাধারণ মানুষ, তাদের পুরো জীবন কেটে যায়, তারা বিচার পায় না। আর এই প্রতারক যে ছেলেটি, ওই জালি MBA ডিগ্রিধারী, উনি 12 ঘন্টা 10 ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে ডেট পেয়ে যাচ্ছেন। এই মানুষ তো প্রশ্ন তুলবে, কিসের টাকা তার, সে টাকা কোথায়, ভারতবর্ষে না ভারতবর্ষের বাইরের টাকায় গর্ব চলছে? সো এগুলো মানুষের কাছে বিভিন্ন রকম প্রশ্ন উঠছে, এগুলো জবাব দিতে হবে। দিবাঞ্জন দা, অভয়ার সৎকার কাণ্ডে জামিন পেলেন কিন্তু নির্মল ঘোষ। নির্মল ঘোষের আইনজীবী অর্ক চৌধুরী তিনি বলছেন নির্মল ঘোষকে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অভয়ার সৎকার কাণ্ডে তিনি জামিন পেয়ে গেছেন, কারণ তার বিরুদ্ধে যে সমস্ত ধারায় অভিযোগ করা হয়েছে সবকটিই কিন্তু জামিনযোগ্য ধারা ছিল। দীপাঞ্জন দা 3টি মামলায় জামিনের আবেদন করেছেন, অপর একটি তোলাবাজির মামলা রয়েছে, এবং গুরুতর অভিযোগের ক্ষেত্রে জামিনযোগ্য ধারা প্রয়োগের পেছনে তদন্তকারীদের কি যুক্তি থাকতে পারে বলে আপনার ধারণা? না দেখুন, এটা বলা চট করে মুশকিল। আবার বললাম, আমাদের একটা সীমাবদ্ধতা আছে, একটা দায়বদ্ধতা আছে। যেহেতু আমি আইনসভার একজন সদস্য বিধায়ক, আমার পক্ষে এই মুহূর্তে পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ক্যালকাটা পুলিশ, তারা কি কাজ করছে, কিরকম ভাবে করছে, বা কোথায় কোনো বিচ্যুতি থাকছে কি থাকছে না, সেটা নিয়ে আমার মন্তব্য করা এই মুহূর্তে সম্ভব হবে না, আমি মন্তব্য করতে চাইও না। আমি একটা ছোট প্রশ্ন করবো যে কোথাও গিয়ে কি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বাইরে রাখা হচ্ছে? কারণ যিনি বলেছিলেন সারা রাত ঘটনা মনিটর করলেন তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে এখনো ডাকা হলো? আমি বিশ্বাস করতে ভালোবাসবো, আমি বিশ্বাস করতে চাই, এটা বাস্তবের সঙ্গে না মিললেও তদন্ত সঠিক পথে এগোচ্ছে। আমি বিশ্বাস করতে ভালোবাসবো, কারণ এই প্রশ্নটা আমি বহুবার তুলেছি, কিন্তু তখন আমি বিধায়ক ছিলাম না। এখন বিধায়ক বলে আমার সীমাবদ্ধতা রয়েছে। যে মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন সারা রাত উনি জঙ্গলমহল, ঝাড়গ্রাম কোথা থেকে ফোনে তৎকালীন পুলিশ কমিশনারের সঙ্গে সারা রাত কন্ট্রোল করেছেন, মনিটরিং করেছেন। আমি তো ভেবে পাচ্ছি না সারা রাতটার দরকার পড়লো কি করে। কারণ এই যে ডেড বডি অভয়ার, সেটা আবিষ্কার হওয়া মানুষে জানলো ভোরবেলায়, সকালবেলায়, সন্ধ্যার মধ্যে দাহ হয়ে গেল। তো কোন সারা রাত, তার আগের রাতটায়, মানে যে রাতে সন্দেহ করা হচ্ছে বা বলা হচ্ছে যে রাতে ধর্ষণ এবং খুন হয়েছে, সেটা সারা বাংলা কেউ জানলো না, বাবা মারা জানলো না, উনি জেনে গিয়ে সারা রাত কি মনিটরিং